নন্দিতা কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এতক্ষণ কি ভেবেছিল আর কি হলো। সোহা হতবাক হয়ে রাফির দিকে তাকায়, সাথে নন্দিতাও তাকায়। রাফি বাঁকা হেসে বসা থেকে উঠে তাদের কাছে আসতে দেখে নন্দিতার সাথে সাথে মাথা নিচু করে নেয়। রাফি নন্দিতার কাছে এসে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে নিচু হয়ে বলে, একটা হিন্টস দিলাম, এই লাল সবুজ কাগজের মাধ্যমে এর ধাঁধা খুঁজে বের করার চেষ্টা করো। আশা করি পারবে। যদি না পারো তাহলে আমার কাছ থেকে এসে জেনে যাবে। কেমন? আমি ভালো করে সবটা বুঝিয়ে দিব। কথাটা বলে রাফি সোজা হয়ে দাঁড়ায়। নন্দিতা হাঁ করে রাফির দিকেই তাকিয়ে আছে। রাফি নন্দিতার চাহনি দেখে মুচকি হেসে যখনই ক্যান্টিনের দরজার দিকে অগ্রসর হতে নিবে তখনই দেখে দিয়া দাঁড়িয়ে আছে আর তাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। রাফি দিয়ার চাহনি উপেক্ষা করে দিয়ার পাশ কাটিয়ে চলে যায়। রাফির পেছন পেছন ওর বন্ধুরাও চলে যায়। ওরা চলে যেতে না যেতেই দিয়া নন্দিতার কাছে এসে চিৎকার করে বলে, রাফি কি বলেছে তোকে? নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই দিয়া আবারও বলতে শুরু করে, শোন, একদম রাফির ধারে কাছে আসার চেষ্টা করবি না, তার ফল কিন্তু ভালো হবে না। তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ওর থেকে দূরে দূরে থাকবি, বুঝলি? কথাটা বলেই দিয়া হনহনিয়ে চলে যায়। ক্যান্টিনে থাকা গুটি কয়েকজন স্টুডেন্ট অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ করেই কি থেকে কি হয়ে গেল। নন্দিতা আগের মতোই বসে আছে। সুহা নন্দিতার হাত ধরে বলে, বাদ দে তো ওই সাইকোটার কথা। সবসময় বলে বেড়ায় রাফি ভাইকে নাকি ও ভালোবাসে, কিন্তু দেখ রাফি ভাই একে পাত্তাই দেয় না, তারপরও বিহারের মতো ও রাফি ভাইয়ের পিছনে পড়ে আছে। নন্দিতা কিছু না বলে চুপচাপ বসে আছে। সুহা শব্দ নিঃশ্বাস ছেড়ে বলে, ওই বেশরম মায়ের কথা চিন্তা বাদ দিয়ে এই লাল সবুজ কাগজটা নিয়ে ভাব, এর মাঝে কি অর্থ আছে এটা খুঁজে বের কর। নন্দিতা কাগজটা হাতে নিয়ে কিছু একটা ভেবে ব্যাগের চেইন খুলে তাতে কাগজটা ঢুকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, বাড়ি চল। সোহা আর কিছু না বলে বান্ধবীর পিছন পিছন যেতে থাকে। বুঝতে পারলো বান্ধবী তার ভেতরে ভেতরে বোম হয়ে আছে, বেশি খোঁচালেই ফেটে যেতে পারে, তাই চুপচাপ থাকাটাই মঙ্গলজনক। নন্দিতা ক্যান্টিন থেকে বের হয়ে দেখে অদূরে দাঁড়িয়ে আছে রাফি। হাত নাড়িয়ে নাড়িয়ে কী যেন বলছে আর বাতাসে উড়তে থাকা অবাধ্য চুলগুলো ঠিক করছে। এই মুহূর্তে রাফিকে দেখতে ভীষণ ভালো লাগছে নন্দিতার কাছে। এই প্রথম নন্দিতা পূর্ণ দৃষ্টি ফেলে রাফিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পাশে দাঁড়ানো সুহা তা দেখে মুচকি মুচকি হাসছে। বান্ধবী যে প্রেমে পড়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। হঠাৎ করে রাফি নন্দিতার দিকে তাকাতেই হকচকিয়ে উঠল নন্দিতা। নন্দিতা দিশাহারা হয়ে সোজা ভার্সিটি গেটের দিকে অগ্রসর হতে থাকে। নন্দিতার পেছনে সুহাও ছুটল। ভার্সিটির গেটের বাইরে এসে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস ছাড়ে নন্দিতা। সুহা নন্দিতাকে এমন করতে দেখে বলে, কিরে ঠিক আছিস? ঠিক আছি আমি। কিন্তু আমার মনে হচ্ছে তুই ঠিক নেই। নন্দিতা ভুরু কুঁচকে বলে, মানে? মানেটা হলো বান্ধবী, আপনি প্রেমে পড়েছেন, তাও আবার মারাত্মকভাবে। কি যাতা বলছিস? বলেই উল্টো দিকে ফিরে হাঁটা শুরু করে নন্দিতা। সোহা মুচকি হেসে হাঁটতে হাঁটতে গানের স্বরে বলে, প্রেমে পড়েছে নন্দিতা, প্রেমে পড়েছে, চেনা এক মানুষ নন্দিতাকে পাগল করেছে। রাত 9:30 বাজে। নন্দিতা রাফির দেওয়া লাল সবুজ রঙের কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফির দেয়া ধাঁধার মানে কিছুতেই বের করতে পারছে না নন্দিতা। চোখে মুখে বিরক্তকর ভাব নিয়ে হাতে রাখা কলমটা টেবিলের ওপরে জোরে রেখে মুখ দিয়ে জাতীয় শব্দ উচ্চারণ করে। কিছুতেই কিছু মিলাতে পারছে না। হঠাৎ করেই ফোনে মেসেজ আসার শব্দ শুনে নন্দিতা ফোনটা হাতে নিয়ে দেখে প্রতিদিন যে নাম্বার থেকে রাতে কল আসে সেই নাম্বার থেকেই মেসেজ এসেছে। নন্দিতা মেসেজ অপশনে ঢুকে মেসেজ পড়া শুরু করে। কি এখনো আমার দেয়া ধাঁধাটার সমাধান করতে পারোনি? নন্দিতা মেসেজটা পড়ে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। নন্দিতা মেসেজ পড়ে বুঝতে পারলো এত দিনে রাত্রের বেলায় যে নাম্বার থেকে কল আসতো সে আর কেউ না, রাফি। নন্দিতা বিড়বিড়িয়ে ওঠে। কি ধরিবাজ লোক রে বাবা, আমার নাম্বার পেলো কোথায়? নন্দিতাকে এভাবে তবদা হয়ে বসে থাকতে দেখে জমেলা বেগম বলেন, কিরে কি হয়েছে? নন্দিতা মায়ের আওয়াজ শুনে থতমত খেয়ে কাগজটা বইয়ের ভেতর ঢুকিয়ে বলে, কিছু হয়নি মা। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড় তাহলে। নন্দিতা ঠোঁট ফুলিয়ে মনে মনে বলে, আর মনোযোগ, সব মনোযোগ তো ওই রাফি নামক লোকটার দেয়া
ওই কাগজটার উপরই। পড়ালেখা কি করে মনোযোগ দেবো বলো তো? না বাবা, এই ধাঁধা আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব না। এমনও হতে পারে আমার সাথে মজা করেছে, কিন্তু পরের দিন ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে নন্দিতা আর সোহা। নন্দিতা চুপ থাকলেও সোহা এক নাগারে কথা বলেই যাচ্ছে, থামার কোনো নামেই নেই। সোহা কথা বন্ধ করে নন্দিতাকে অন্য মনস্ক হয়ে থাকতে দেখে বলে, আরে ওই, আমি কিছু বলছি, শুনছিস তো? নন্দিতা অন্য মনস্ক হয়ে বলে। আজকে কি উনি আসেননি? সোহা ভুরু কুচকে বলে, কে আসেনি? রাফি? সোহা বাঁকা হেসে বলে। আপনি তাহলে রাফি ভাইকে চোখে হারাচ্ছেন? নন্দিতা যখনই বুঝতে পারলো কথাটার মানে, তখনই নাকচ করে বলল, একদমই না। আমি ওনাকে কেন খুঁজতে যাব? আজব। সোহা মাথা নাড়িয়ে বলে, বুঝতে পেরেছি। আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এখন বলো, ওই লাল সবুজের কাগজের ধাঁধাটার মানেটা বের করতে পেরেছিস? নন্দিতা নির্লিপ্ত ভঙ্গিতে বলে। সোহা জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, দেখ, মানুষ বলে লাল রং নাকি ভালোবাসার প্রতীক, তবে সাদা আর নীল রঙও ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। আর সবুজ রংটি জীবনের শুরুতে নতুন কোনো সম্পর্ক বা প্রেমের প্রথম ধাপকে বোঝানো হয়। তার মানে নন্দিতা ভুরু কুচকে আগ্রহী হয়ে বলে। কি? সোহা উত্তেজিত হয়ে জোরে বলে ওঠে, তার মানে রাফি ভাইয়া তোকে ভালোবাসে, আর সেই ভালোবাসার ইঙ্গিত দিল তোকে এই কাগজের মাধ্যমে। নন্দিতা, সোহা কথাটা এতটা জোরে বলেছে যে ক্যান্টিনের সকলে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু সোহার কথাটা শুনে একজনের ঠিক ভালো লাগেনি। রাগে নাকের পাটা ফুলে উঠেছে দিয়ার। একটু আগেই দিয়া ক্লাস শেষ করে ক্যান্টিনের দরজা খুলে ক্যান্টিনের ভেতর পা রাখতেই সোহার কথাটা শুনে থমকে যায়। সোহার কথাটা যেন দিয়ার মস্তিষ্কে আগুন ধরিয়ে দিয়েছে। হিতাহিত জ্ঞান হারিয়ে দিয়া সোহার কাছে গিয়ে সোহার হাত ধরে সোহাকে বসা থেকে টেনে তুলে নন্দিতার দিকে আঙ্গুল তাক করে রাগী গলায় বলে, কি বললি তুই? এই মেয়েটাকে রাফি ভালোবাসে? আকস্মিক এমন হওয়াতে হকচকালো সোহা আর নন্দিতাও। নন্দিতাও বসা থেকে উঠে দাঁড়ায়। সোহা কিছু বলতে যাবে তার আগেই দিয়া নন্দিতার দিকে ফিরে ঝাঁঝালো গলায় বলে, এই মেয়ে, তোকে গতকালকে কি বলেছিলাম আমি? বলেছি না আমার রাফির থেকে দূরে থাকতে? তারপরও তুই রাফির আশেপাশে থাকার জন্য বাহানা করছিস। বেহায়া মেয়ে কোথাকার! দিয়ার পাশে দাঁড়ানো তার বান্ধবী নাইশা বলে ওঠে, আর এসব ছোটলোক মেয়েদের একটাই লক্ষ্য, কী করে বড়লোক ছেলেদের নিজের উপর ফাঁসানো যায়। যে দেখেছে রাফি ভাই বড়লোকের ছেলে, অমনি রাফি ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। আসলে কি বলতো, এদের বাবা মায়েরাই বড়লোক ছেলেদের পেছনে লেলিয়ে দেয় মেয়েদের। নন্দিতার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আজ পর্যন্ত এসব কথা কারো কাছ থেকে শুনতে হয়নি। আর আজকে কি না রাফির জন্য এতগুলো কথা শুনতে হচ্ছে, এমনকি বাবা মায়ের নামেও। নন্দিতা কিছুতেই তার বাবা মায়ের অপমান সহ্য করবে না। তাই আজ নিজেকে সামলে নিয়ে গলার স্বর কঠিন করে, মুখ সামলে কথা বলুন। আমার বাবা মায়ের নামে একটাও বাজে কথা বলবেন না। আর কাকে বেহায়া বলছেন? হ্যাঁ, কি বেহায়ার মতো কাজ করেছি আমি যে আমায় বেহায়া বলছেন আপনি? আর ইউনিভার্সিটির সবাই জানে ঠিক কে বেহায়া। দিয়া কণ্ঠে তেজ এনে ভ্রু কুচকে বলে, কি বললি তুই? তুই কি কোনো মতে আমাকে বেহায়া বলছিস? সুহা শব্দ করে হেসে বলে। যাক, বুঝতে পেরেছো তাহলে। নন্দিতাও শব্দ করে হেসে বলে, চোরের মন পুলিশ পুলিশ। তোর এত বড় সাহস! কথাটা বলে দিয়া নিজের হাত তুলে নন্দিতাকে থাপ্পড় মারতে নিলে দিয়ার হাতকেও ধরে ফেলে। নন্দিতা দিয়ার এমন আক্রমণ দেখে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিন্তু যখন নিজের ওপর দিয়ার কোনো আক্রমণ আসছে না বুঝতে পারে, পিট চোখে নন্দিতা সামনের দিকে তাকিয়ে দেখে রাফি দিয়ার হাত ধরে রাগী চোখে দিয়ার দিকে তাকিয়ে আছে। রাফি রেগে দিয়ার হাতটা ছুঁড়ে ফেলে, চিৎকার করে বলে, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? সারা ক্যান্টিন কেঁপে ওঠে রাফির চিৎকারে। দিয়া ভয়ে দুকদম পিছিয়ে যায়। রাফি ভার্সিটিতে ছিল না, বাইকে তেল ভরার জন্য দোকানে গিয়েছিল। কিন্তু যখনই বিশাল ফোন করে এই পরিস্থিতির কথা বলেছে, তখনই রাফি দ্রুত ভার্সিটিতে আসে। আর ক্যান্টিনে এসে দেখে দিয়া মারতে যাচ্ছিল নন্দিতাকে। রাফি নন্দিতার দিকে তাকায়। নন্দিতা মাথা নিচু করে নিচের দিকেই তাকিয়ে আছে। রাফি সবাইকে এভাবে চুপ থাকতে দেখে আবারও বলে, কি হলো, সবাই চুপ করে আছো কেন? কি হচ্ছিল এখানে? সুহা বলে ওঠে। ভাইয়া, আমি বলছি। সুহার কথার মাঝেই দিয়া বলে, রাফি, তুমি এই ফালতু মেয়েগুলোর কথা শুনো না। রাফি দিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মুখটা বন্ধ রাখো দিয়া।
আর একটু আগে তুমি কি করতে চাইছিলে সেটা আমি খুব ভালো করে দেখেছি। তারপর সোহার দিকে ফিরে বলে, কি হয়েছে সোহা বলো? ভাইয়া আসলে গতকালকে আপনার দেওয়া ধাঁধাটার মানে বের করার চেষ্টা করেছিলাম। আমি জানি না এটা সত্যি কি না, কিন্তু আমি জাস্ট ধাঁধাটার প্রেক্ষিতে বলেছিলাম আপনি হয়তো নন্দিতাকে ভালোবাসেন। আর এটা শোনার পরেই দিয়া আপু নন্দিতার বাবা মা তুলে অপমান করে। রাফি সোহার কথাটা শুনে বাঁকা হেসে নন্দিতার দিকে চেয়ে নরম গলায় বলে, ভালোবাসি নন্দিতাকে নিজের থেকেও বেশি। সে কি ভালোবাসে আমায়? নন্দিতা এমন কথা শুনে চমকে রাফির দিকে তাকায়। সামনে দাঁড়ানো লোকটার জন্য আজকে তার বাবা মাকে অপমানিত হতে হয়েছে। আর রাফি ভাবল কি করে নন্দিতা তাকে ভালোবাসবে। নন্দিতার চোখ বেয়ে আপনা আপনি দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। নন্দিতা দু চোখের পানি মুছে কাটকাট গলায় বলে, না, ভালোবাসি না আপনাকে। আর আপনাকে ভালোবাসার মতো এমন কিছু হয়নি যে আপনাকে ভালোবাসতে হবে আমার। কথাটা বলেই নন্দিতা ব্যাগটা নিয়ে দৌড়ে বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। পেছন থেকে সুহাও নন্দিতা বলে ডাকতে ডাকতে নন্দিতার পিছনে ছুটতে শুরু করে। রাফি ঠোঁটের কোণে হাসি লেগে আছে। লাইফের ফার্স্ট টাইম কাউকে প্রপোজ করেছে আর ফার্স্ট টাইমেই রিজেক্ট হয়েছে। এক অদ্ভুত ফিল কাজ করছে মনের মাঝে। রাফির পাশে দাঁড়ানো দিয়া রাগী গলায় বলে, তুমি ওই নন্দিতাকে ভালোবাসো রাফি? রাফি দিয়ার কথা শুনে প্যান্টের পকেটে হাত গুজে শান্ত গলায় বলে, হ্যাঁ ভালোবাসি, তাতে তোমার কি সমস্যা? দিয়া নরম গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি রাফি, প্লিজ আমার সাথে এমন করো না। এটা তোমার প্রবলেম, আমার না। আর আমি কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কথাটা বলে রাফি চলে যেতে নিলে আবারও থেমে যায়। আরেকটা কথা, আজকে যে কাজটা করতে যাচ্ছিলে নেক্সট টাইম যেন এই কাজটার পুনরাবৃত্তি না হয়। যদি এমন কিছু হয় তাহলে কিন্তু তোমার জন্য সেটা মঙ্গলজনক হবে না। কথাটা যেন মনে থাকে। কথাটা বলেই রাফি বের হয়ে যায় ক্যান্টিন থেকে। রাফি চলে যেতেই দিয়া রেগে একটা চেয়ারে লাথি মেরে টেবিলের ওপরে হাত রেখে মনে মনে বলে, এত সহজে আমি তোমাকে অন্য কারো হতে দিব না রাফি। ওই নন্দিতাকে কি করে তোমার জীবন থেকে দূরে সরাতে হয় সেটা আমি খুঁজে বের করবই। যা যা করা লাগে আমি সব করব, আমি সব করব। এদিকে সুহা নন্দিতার হাত ধরে বলে, নন্দিতা আমার কথাটা শোনো একটু। নন্দিতা ক্ষীণ গলায় বলে, এই সুহা, আমায় একটু একা থাকতে দে। আর আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। কথাটা বলে ভার্সিটির গেট পেরিয়ে রিকশায় উঠে বসে নন্দিতা। সুহা নন্দিতার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এমন সময় রাফি দৌড়ে সুহার কাছে এসে বলে, নন্দিতা কোথায়? সুহা নিষ্প্রুফ গলায় বলে, চলে গেছে। ওর সাথে কথা বলা দরকার আমার। রাফি বাইকের কাছে যেতে নিলে সুহা বলে ওঠে, ভাইয়া ওকে এখন ছেড়ে দেন, কালকে ও ভার্সিটিতে আসলে তখন না হয় কথা বলে নেবেন। রাফি মুহূর্তের মাঝেই থেমে যায়। মেয়েটি কি আজকে একটু বেশি কষ্ট পেয়ে গেছে? রাফি নন্দিতাকে এভাবে ভালোবাসার কথা জানাতে চায়নি, কিন্তু পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে যে রাফি কথাটা বলতে বাধ্য হয়েছে। সব দোষ এই দিয়ার। আজকে যা কিছু হয়েছে সব কিছু এই মেয়েটার জন্যই। নন্দিতাকে এমন সময় ভার্সিটি থেকে বাসাতে আসতে দেখে ভীষণ অবাক হন জমেলা বেগম। এত তাড়াতাড়ি চলে এলি যে? নন্দিতা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। জমেলা বেগম হতভম্ব হয়ে যাচ্ছেন মেয়েকে হঠাৎ করে এভাবে কান্না করতে দেখে। জমেলা বেগম মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলেন, কি হয়েছে মা? নন্দিতা ভাঙ্গা গলায় বলে, বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে মা। জমেলা বেগম বোঝানোর স্বরে বলেন, ঠিক আছে, তোর ভার্সিটি বন্ধ হোক, তারপর আমরা যাব। নন্দিতা মায়ের কাছ থেকে সরে এসে জেদি গলায় বলে, না, আমি এক্ষুনি যাব বাবাকে দেখতে। কিন্তু তোর ভার্সিটি? কিচ্ছু হবে না। নন্দিতা কথাটা বলেই ব্যাগ গোছাতে শুরু করে। মায়ের আর নিজের কাপড় ব্যাগে ঢুকিয়ে মাকে বলে, ব্যাগ গোছানো শেষ, এবার তুমি রেডি হয়ে নাও। জমেলা বেগমের আর কি করার, মেয়ের জেদের কাছে হার মেনে বেরিয়ে পড়ল গ্রামে উদ্দেশ্যে। কিন্তু এটা বুঝতে পারছে না হঠাৎ করে মেয়ের হলোটা কি। সকালেই তো হাসি খুশি মুখে গেল ভার্সিটিতে, তাহলে এখন হঠাৎ কি করে কি হলো? মেয়েকে কিছু জিজ্ঞেস করলেই বলছে বাবাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু মেয়ের চোখ মুখে ফুটে উঠেছে অন্য কিছুর আভাস, যেটা মা হয়ে জমেলা বেগম ধরতে পারছে না। দুদিন পেরিয়ে গেছে, নন্দিতার কোনো খোঁজ খবর নেই। রাফি যতবার ফোন দিয়েছে ততবারেই ফোন অফ আসে, আর ফোন যদি অনও থাকে তাহলেও কল ধরে না। সোহার কাছেও কোনো খবর নেই নন্দিতার। সোহার কলও ধরছে না মেয়েটা। এমনকি সোহা নন্দিতার গ্রামের বাড়ির নামটাও জানে না। তার জন্য রাফি আচ্ছা করে সোহাকে কথা শুনিয়ে দিয়েছে। বান্ধবী হয়ে বান্ধবীর গ্রামের নাম কেন জানে না, তার জন্যই।
রাফি নন্দিতার বাসায় অনেকবার গিয়েছে, কিন্তু সদর দরজায় মস্ত বড় একটা তালা ঝুলানো। কাউকে জিজ্ঞেস করে নন্দিতার খবর নেবে এরারও সাহস পাচ্ছে না, যদি কেউ কিছু মনে করে তার জন্য। রাফি সোহার কাছে এসে বলে। সোহা চলো। সোহা ভুরু কুঁচকে বলে। কোথায়? নন্দিতার বাসায়। কিন্তু ভাইয়া আপনি তো বললেন নন্দিতা বাসায় নাকি তালা মারা। তুমি ওদের প্রতিবেশীদের কাছ থেকে, না হলে ওদের বাড়িওয়ালাদের কাছ থেকে খবর নিবে ওরা কোথায় গেছে। সোহা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে। ঠিক আছে চলুন। সোহা রাফির বাইকের পেছনে উঠে বসতেই রাফি বাইক স্টার্ট দেয়। রাফির পেছন পেছন ছিয়ামো যায়। এই সবটা দূর থেকে দিয়ার রাগি চোখে তাকিয়ে দেখছে। এর মাঝে রাফি দিয়াকে বড়সড় একটা থ্রেট দিয়েছে। যদি নন্দিতার কিছু হয় তাহলে দিয়ার জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এটার জন্য দিয়ার রেগে ফায়ার হয়ে আছে আরও নন্দিতার ওপরে। রাফির বাইক এসে থামে নন্দিতার বাসার সামনে। সোহা বাইক থেকে নামতেই রাফি বলে। আমরা এখানে অপেক্ষা করছি, তুমি জেনে আসো। সোহা কিছু না বলে ভেতরে চলে যায়, কিন্তু রাফির ভেতরে ঝড় বইতে শুরু করেছে। যদি তারা কিছু না জানে তাহলে। রাফি বাইক থেকে নেমে পায়েচারি করা শুরু করে দেয়। রাফির অস্থিরতা বুঝতে পেরে সিয়াম বলে। ভাই তুই একটু শান্ত হয়ে বস। রাফি ক্রমাগত শ্বাস ফেলে বলে। পারছি না শান্ত হয়ে বসে থাকতেছি নন্দিতার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আমার। মেয়েটা এভাবে কিছু না বলে চলে গেছে, বুঝতে পারছিস কতটা কষ্ট পেলে এমনটা করে। সিয়াম রাফির কথার পক্ষান্তরে কিছু বলে না। কয়েক মুহূর্ত পরেই সোহা বেরিয়ে আসে। সোহাকে দেখেই রাফি সোহার কাছে এসে বলে। কোনো তথ্য পেয়েছো? হুম, কোথায় গেছে? কিছুদিনের জন্য নাকি গ্রামের বাড়িতে গিয়েছে। রাফি ভ্রুকুচকে বলে। গ্রামের বাড়ি কোথায়? ওহিদপুর। রাফি অস্পষ্ট স্বরে বলে। ওহিদপুর। সিয়াম রাফির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। রাফি তোর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। রাফি বাইকে বসে হেলমেট মাথায় পড়তে পড়তেই বলে। চল। সিয়াম কপাল ভাঁজ করে বলে। চল মানে কোথায় যাব? রাফি ঠান্ডা গলায় বলে। ওহিদপুর। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রাফি? ওইদপুর যাবি তুই এখন? যাব। কথাটা বলে সোহার দিকে তাকিয়ে বলে। সরি সোহা, তোমাকে পৌঁছে দিতে পারলাম না, তার জন্য সরি। সোহা মুচকি হেসে বলে। না ভাইয়া ঠিক আছে, আমি রিক্সা করে চলে যেতে পারবো। সিয়াম দ্রুত গলায় বলে। রাফি পাগলামি করিস না, নন্দিতা আসলে তখন না হয় কথা বলে নিস। রাফি কপালে দুশ্চিন্তার বলিরেখা রেখে বলে। আমি পারবো না ওয়েট করতে। সিয়াম বোঝানোর স্বরে বলে। দেখ পাগলামি করিস না রাফি। রাফি নিঃশব্দে হেসে বলে। যাকে মন থেকে ভালোবেসেছি তার জন্য না হয় একটু পাগলামি করলাম আমি। দেখ রাফি, গ্রামে গেলে যে তুই নন্দিতা দেখা পেয়ে যাবি এমনটা কিন্তু নয়, আর যেতে যেতে বিকাল হয়ে যেতে পারে। রাফি মুচকি হেসে বলে। খুঁজে নিব, পারলে সারা গ্রাম তোলপাড় করে ফেলবো ওকে খুঁজতে গিয়ে, কিন্তু তারপরও ওর সাথে আমি আজই দেখা করব। সিয়াম বিরক্ত হয়ে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে। রাফি বাইকে চাবি ঢুকিয়ে বলে। আসি। কথাটা বলেই এক টান মারে বাইক। সিয়ামের আর কি করার, বন্ধুকে তো আর একা ছেড়ে দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজেও চলল বন্ধুর পেছন পেছন। এদিকে গ্রামে এসেও মুখ গোমরা করে বসে আছে নন্দিতা। ঘরবন্দি করে রেখেছে নিজেকে। যেই মেয়ে গোধূলিবেলায় গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতো, সেই মেয়ে আজ 2 দিন হলো বাড়ির বাইরে বের হচ্ছে না। বের হলো শুধু উঠান পর্যন্ত। নন্দিতার বাবা মাও বুঝতে পারছে না মেয়েটার হঠাৎ হলোটা কি। জমেলা বেগম রান্নাঘরে রান্না করছেন রাতের জন্য। মজনু আহমেদ খেতে পানি দিয়ে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে স্ত্রীর পাশে বসে চিন্তিত হয়ে বললেন। মেয়েটার হঠাৎ করে কি হয়ে গেল? জমেলা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন। জানি না গো, হঠাৎ করে মেয়েটার কি যে হলো। আমি শিফা আর রুমাকে খবর দিয়েছি আসার জন্য। ভালো করেছো। এমন সময় উঠোন থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজে ভেসে যাচ্ছে। জমেলা বেগম মুচকে হেসে বললেন। ওই যে ওরা চলে এসেছে মনে হয়। জমেলা বেগম রান্নাঘর থেকে বের হয়ে বলেন। এসেছিস তোরা? শিফা চিৎকার করে বলে। কোথায় সেই মহারানী? এসেছে থেকে একবারও দেখা করলো না, তাই আমাদেরকে আসতে হলো তার চাঁদ মুখখানি দেখতে। রুমা বলে। আরে বুঝিস না, ও তো এখন শহরে পড়াশোনা করে, আমাদের কি এখন মনে রাখবে নাকি? এমন অনেক কথাবার্তাই রুমা আর শিফা ইচ্ছে করে নন্দিতাকে শুনিয়ে শুনিয়ে বলছে। নন্দিতা শুয়েছিল, যখনই শিফা আর রুমার এসব কথাবার্তা শুনল তখনই শোয়া থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। নন্দিতাকে দেখে শিফা বলে। এই তো আমাদের মহারানী, দেখা মিলল। নন্দিতা মুচকি হেসে বলে। কখন এসেছিস? মাত্রই আসলাম।
রুমা নন্দিতার হাত ধরে বলে, চল আজ তাই 3 বান্ধবী মিলে সারা গ্রাম ঘুরে বেড়াবো। অনেক দিন হয়ে গেছে 3 বান্ধবী একসাথে হয় না, আজ হয়েছে তাই আগের মতো সারা গ্রাম ঘুরবো। নন্দিতা মুখ শুকনো করে বলে। আমি যাবো না রে, আমার ভালো লাগছে না। শিফা রেগে বলে, একদম ভাব ধরবি না। শহরের হাওয়া গায়ে লাগতে না লাগতেই ভাব চলে এসেছে না আপনার অঙ্গে? একদম ভাব ছুটিয়ে দেব। জমেলা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন। ঘুরে আয়, ভালো লাগবে। রুমা নন্দিতার হাত টেনে ধরে বলে। চল তো, এত ভাব না ধরে। রুমা, শিফা আর নন্দিতা বেরিয়ে পড়ল ঘুরতে। এদিকে রাফি আর সিয়াম মাত্র এসে পৌঁছেছে ওহিদপুরে। সূর্য পশ্চিম আকাশে তখন হেলে পড়েছে, চারিদিকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। গ্রামের ব্যস্ত মানুষরা তখন ঘরে ফিরতে ব্যস্ত। কেউ হাট থেকে সদাই করে ফিরেছে, কেউ বা মাঠ থেকে গরু নিয়ে নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছে। মাটির রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, সবুজ রঙের ধান গাছগুলো শীতল বাতাসের সাথে নিজ মনেই দুলছে। এর মাঝ দিয়ে 2 মানব বাইক চালিয়ে চলছে নিজেদের গন্তব্যস্থলে। কিন্তু সেই গন্তব্যস্থলে কি আজও পৌঁছাতে পারবে? রাফি বাইক থামিয়ে একজন মধ্যবয়স্ক লোককে বলে। চাচা, আপনি নন্দিতা নামে কাউকে চেনেন? লোকটা কিছুক্ষণ ভেবে বললেন, না বাবা, এমন নামে তো কাউকে চিনি না। ও আচ্ছা। রাফির পাশে সিয়াম বাইক থামিয়ে বলে। আরও একটু ভিতরে যেতে হবে হয়তো। এদিকে নন্দিতা চুপচাপ হেঁটে যাচ্ছে গ্রামের মেঠোপথ ধরে। নন্দিতাকে এমন গোমড়ে থাকতে দেখে রুমা শিফাকে ইশারা করে নন্দিতাকে কিছু জিজ্ঞেস করতে। শিফা মাথা নাড়িয়ে নন্দিতাকে বলে, কিরে নন্দিতা, তোর ব্যাপারটা কি বলতো? প্রেম করে ছেঁকা টেকা খেয়েছিস নাকি? যেমন শোক মেরে আছিস। মুহূর্তের মাঝে নন্দিতার পা দুটো থমকে যায়। কিছু একটা ভেবে কণ্ঠে রূঢ়তা এনে বলে, কি যা তা বলছিস তুই? তাহলে এমন গুমড়ে আছিস কেন? কিছু তো একটা হয়েছে নিশ্চয়, বল না কি হয়েছে আমাদের। নন্দিতা কর্কশ কণ্ঠে বলে, কিছুই হয়নি আমার, আমি বাড়ি গেলাম। কথাটা বলেই বাড়ির পথে হাঁটা ধরে। রুমা নন্দিতার যাওয়ার পানে তাকিয়ে বলে, ওর কিছু একটা তো হয়েছে, আমি নিশ্চিত। কিন্তু ও তো কিছুই বলছে না। কি আর করার, না বললে। চল বাড়ি যাই এখন। গ্রামের মেঠোপথ ছেড়ে এখন বড় সড়কে দিয়ে হেঁটে যাচ্ছে নন্দিতা, রুমা আর শিফা। হঠাৎ করেই দুটো বাইক ক্রস করে যেতেই নন্দিতার পা জোড়া থেমে যায়। এই বাইক দুটো তার চেনা, বড্ড চেনা। অন্যদিকে রাফিও নন্দিতাকে দেখে কিছুটা দূরে যেতেই তৎক্ষণাৎ বাইক থামিয়ে ফেলে। নন্দিতাকে যে এভাবে পেয়ে যাবে রাফি কল্পনাও করতে পারেনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। তার কষ্টটা তাহলে বৃথা যায়নি। নন্দিতা পিছন ফিরে তাকাতেই চমকে যায় রাফিকে আর সিয়ামকে দেখে। রাফি বাইকের ওপর হেলমেটটা রেখে নন্দিতার দিকে এগিয়ে আসছে। নন্দিতা অস্বস্তিতে পড়ে যায় রাফিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে। হঠাৎ করে রাফি আর সিয়াম গ্রামে এসেছে কেন? নন্দিতা ঠিক বুঝতে পারছে না। নন্দিতা কি এখন রাফিকে ইগনোর করে চলে যাবে, নাকি রাফি কেন এসেছে সেটা জানবে? নন্দিতা রাফির এগিয়ে আসা দেখে উল্টো ঘুরে চলে যেতে নেবে, তখনই রাফি উচ্চস্বরে বলে, নন্দিতা প্লিজ দাঁড়াও, আমার কথাটা একটু শুনে যাও। রাফি দৌড়ে এসে নন্দিতার সামনে এসে দাঁড়িয়ে বলে, নন্দিতা প্লিজ আমার কথাটা একটাবার শোনো। নন্দিতা রাফির দিকে না তাকিয়ে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। রাফি ঠান্ডা গলায় বলে, কিন্তু আমার আছে। দেখুন, এখানে একদম সিন ক্রিয়েট করবে না, এটা গ্রাম, ঢাকা শহর নয় এটা। রাফি অনুনয় হয়ে বলে, প্লিজ নন্দিতা, আমি জাস্ট কয়েকটা কথা বলবো। রুমা আর শিপা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে ঠিক বুঝতে পারছে না। সড়ক দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারাও তাদের দিকে তাকিয়ে আছে অদ্ভুত চোখে। শিপা মানুষজনের দৃষ্টি বুঝতে পেরে নন্দিতার কাছে এসে বলে, ছেলে দুটো কে নন্দিতা? এর মাঝেই রাফি বলে, প্লিজ নন্দিতা, জাস্ট 5 মিনিট সময় দাও আমাকে। আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছি। নন্দিতার বুকটা কেন যেন ধক করে ওঠে কথাটা শুনে। রাস্তায় যদি লোকটার কিছু হয়ে যেত তখন কি হতো? এতটা পাগলামি করার কি কোনো মানে আছে? এসব ভেবেই নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, বলুন কি বলবেন। রাফি মিহিস্বরে বলে, তুমি এভাবে হঠাৎ গ্রামে চলে আসলে কেন? আমি কখন গ্রামে আসবো না আসবো সেটা কি আমার আপনাকে বলে আসতে হবে নাকি? আজব। সরি, আমি জানি ওই দিন যা কিছু হয়েছে সবটা আমার জন্যই হয়েছে, তাই বলে তুমি এভাবে চলে আসবে? নন্দিতা এবার গলার স্বর কঠিন করে বলে, আশ্চর্য, আমি কখন বললাম আমি আপনার জন্য চলে এসেছি? আমার বাড়িতে আসতে ইচ্ছে হয়েছে তাই এসেছি, এটার জন্য আপনি কেন নিজেকে দোষী মনে করেছেন ঠিক বুঝতে পারছি না আমি। আজব তো। রাফি নিঃশব্দে হেসে কমল গলায় বলে,
তোমার প্রত্যেকটা কথার মাঝে অভিমান লুকিয়ে আছে, সেটা কি তুমি জানো নন্দিতা? নন্দিতা রাফির কথা শুনে ঢোক গেলে। রাফির মুখে এই নন্দিতার ডাকটা বড্ড অদ্ভুত লাগে নন্দিতার কাছে, কিন্তু রাফি যে তাকে কথার জালে ফাঁসাতে চাইছে সেটা ভালো করেই বুঝতে পারছে।